স্বামীর লাঞ্চে বাড়িতে আসেনি। সন্ধ্যায় এসেই জান্নাতকে দ্রুত রেডি হতে বলায় অবাক হয় রিজিয়া। মেয়েটা জ্বর থেকে উঠল, এর মাঝে কোথায় যাবি? রেস্তোরাঁয়। শান্ত স্বরে জবাব দিল স্বামীর। কেন? স্বামীর এইবার ইতস্তত করছিল। সেদিন জ্বরের ঘরে এটা সেটা খেতে চেয়েছিলে, আর অসুস্থ শরীরে একটু ফ্রেশ হওয়া দরকার, তাই ভাবলাম রিভার বিচে নিয়ে যাই ফর ডিনার। বাড়ির সকলে হাঁ করে স্বামীরের মুখ দেখে। রিজিয়া ছেলের পা থেকে মাথা দেখছে অবিশ্বাস্য নজরে। পর মুহূর্তে মুখটা উজ্জ্বল হয় তার। ঘুরে জান্নাতের চোখে চোখ রাখে। চোখের দৃষ্টি দিয়ে জান্নাতকে তিনি বলতে চায়, দেখেছো, আমার ছেলে মানসিক রোগী না। খুশিতে গদগদ হয় তিনি। ছেলেকে ফিসফিসিয়ে বলে, বেশ ভালো সিদ্ধান্ত, মেয়েটার মন ভালো হয়ে যাবে। স্বামীর কপাল কুঁচকে মাকে বলে, মন ভালো হবার কি আছে? ও কি খারাপ আছে? অসুস্থ শরীর, ফ্রেশ বাতাসের প্রয়োজন, তাই নিয়ে যাচ্ছি। আর শোনো, এত গদগদ হতে হবে না। আমার বউয়ের কখন কি দরকার সেটা আমি বুঝি। প্রয়োজনে ঘুরতে নিয়ে যাব, তবে অযথা লাই দিয়ে মাথায় তোলার মতো বান্দা আমি না, ঠিক আছে? রুহি খুশিতে লাফাচ্ছে। এর মাঝে তন্ময় কল দিলে উত্তেজিত গলায় বলে, আরে এখন কথা বলতে পারবো না আমি। কেন? মেজো ভাবিকে সাজাবো, ভাইয়া ভাবিকে ডিনারে নিয়ে যাবে। বাপরে, সূর্য কোন দিকে উঠলো? চুপ করো, আমার মেজো ভাইয়া এতটাও আনরোমান্টিক নয়। কল কেটে রুহি জান্নাতকে সাজাতে বসল। আলমারি থেকে শাড়ি, ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে সাজগোজের জিনিসপত্র নামিয়ে বিছানায় সরিয়ে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। জান্নাতের এই উত্তেজনায় হাঁসফাঁস লাগছে, আবার খুশিও লাগছে। লোকটা সত্যি তাকে নিয়ে ঘুরতে বেরোবে। অনেক বাছাবাছি এবং আলোচনা শেষ করে জান্নাত যা এবং ননদ তাকে ঘিরে রঙা একটা সিল্কের শাড়ি পরিয়েছে। রংটা জান্নাতের শরীরের সাথে মিলে গিয়েছে। বেশ দেখতে মোহনীয় লাগছে তাকে। গলায় সাদা পাথরের একটা চোকার, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে ঘোমটা টেনে মাথা ঢেকে রুহি পেছন থেকে ভাবিকে জড়িয়ে ধরে গালে গাল লাগিয়ে চেঁচায়, মাশাল্লাহ ভাবি, তোমাকে পুতুল লাগছে, পুতুল। জ্বর থেকে যদি দারুণ কিছু হয় তবে তো জ্বরই ভালো। তোমার প্রতি সপ্তাহে জ্বর হোক মেজো ভাবি, ভাইয়া তোমাকে প্রতি সপ্তাহে ফ্রেশ বাতাস খাওয়াতে নিয়ে যাক। সুহানা ধমকে ওঠে রুহিকে। এসব কেমন ফাজলামি রুহি, অসুখ বিসুখ নিয়ে? রুহি হাসে। জান্নাত নিজেকে আয়নায় দেখে তাকে সত্যি অপূর্ব সুন্দরী লাগছে। ঠোঁটের ওই টকটকে লাল লিপস্টিক নজরে পড়তেই জান্নাতের চোখে একটা দৃশ্য ভেসে ওঠে। স্বামীর এই লিপস্টিক দেখে বলেছে, এসব কেন মেখেছো আবার? রাস্তার পুরুষদের জন্য? একটু লাই দিলাম আর অমনি আকাশে উঠে বারোয়ারি মেয়েদের মতো লিপস্টিক মাখতে শুরু করলে চড়া হলে। সে এক ভয়াবহ দৃশ্য। কল্পনা থেকে টুপ করে জান্নাত মাটিতে পড়ে। ঘাবড়ে গিয়ে রুহিকে বলে, লিপস্টিকটা মুছে দাও না আপু, এটা নিয়ে বকবে আবার। যখন বকবে তখন মুছে ফেলো, এখন চলো। শ্যামা গাল ফুলিয়ে আছে। সেও মেজো ভাইয়ার আর ভাবির সাথে ডিনারে যেতে চায়। রিজিয়া মুখ ঝান্টা দিয়েছে ছোট মেয়ের এই অবুঝপনা দেখে। সায়ন মেরেছে মাথায় গাঁটটা। আহাম্মক, ভাবির এই দিনটা নষ্ট হবে। বিয়ের পর প্রথম ভাবি ভাইয়ার সাথে ঘুরতে যাচ্ছে পাবলিক প্লেসে, তুই আর একদিন যাস। রুহি দুহাতে আগলে ধরে তার মেজো ভাবিকে নিয়ে নিচে নামল। স্বামীর ফোনে কিছু একটা করছিল তখন। হঠাৎ মাথা তুলে তাকাতেই তার দৃষ্টি স্থির হয়। ছোটোখাটো গোলগাল মুখটা দেখে আর নজর সরল না তার। জান্নাত স্বামীর দৃষ্টি পড়তে পারছে না। লোকটা কি রাগ করেছে এভাবে এত সাজাতে? অস্বস্তি নিয়ে এসে ঘোমটা টানতে ব্যস্ত। রুহি তখন জোর গলায় বলে, ও ভাইয়া, ভাবিকে আমি সাজিয়ে দিলাম, দুজনের ছবি টবি তুলো, আমরা দেখব। না সাজলে ছবি ভালো আসবে না। স্বামীর জান্নাতের মুখ থেকে দৃষ্টি ফেরায় না তখনও। রিজিয়া এসে জান্নাতের হাতে একটা রসুন দিয়ে দেয়। স্নেহের স্বরে বলল, রাত বিরেতে বাইরে যাচ্ছ, এটা হাত থেকে ফেলো না। ঘুমটা তো সামলাতে পারছো না, হিজাব বেঁধবে নাকি? রুহি মায়ের দিকে তাকালো কপাল কুঁচকে। পুরোটা সাজ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ভদ্রমহিলা। মেজাজটা রুহির পুরোটা খারাপ হলো যখন দেখলো জান্নাত শাশুড়ির কথায় বাধ্য বইয়ের মতো রাজি হয়। কিন্তু রুহির মেজাজটা ঠান্ডা বানিয়ে দেয় তার মেজো ভাই। স্বামীর তারা দিচ্ছিল জান্নাতকে, বলছিল,
দেরি হয়ে যাচ্ছে, চলো। গাড়িতে দুজনে চুপচাপ। জান্নাত চোখ বড় বড় করে জানালা দিয়ে রাতের বরিশাল নগর দেখছে। একেবারে সদর রোড হয়ে এগিয়ে যাচ্ছে গাড়ি নদীর পাড়ে। হঠাৎ তার হাতের ওপর হাত রাখে স্বামীর। জান্নাত তাকাতেই বলে, শীত লাগছে, চাদর বের করো। জান্নাতের শীত লাগছে, চাদরটা জড়িয়ে নেয় ভালো করে। এরপর দেখতে থাকে স্বামীরকে। লোকটার মনোযোগ ড্রাইভিংয়ে। আজ এই লোকের কি হলো? প্রশ্নটি শুধু ঘুরপাক খাচ্ছিল জান্নাতের অতটুকু মাথায়। নদীর পাড়ে দোতলার রেস্তোরাঁ একটি, শার্টকাট চোখ ধাঁধানো, সবটুকুতে শৈল্পিক একটা ব্যাপার রয়েছে। স্বামীরের পিছু পিছু জান্নাত দোতলায় উঠল। এখান থেকে নদীটা চমৎকার লাগছে। ওরা টেবিল বুক করেছে একেবারে এক কোণে, বাহারি রঙের পর্দা ঘেরা নিরিবিলি ওই কোণাটা। জান্নাতের নরম হাতটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে এগিয়ে চলছে স্বামী। জান্নাতের চোখ ঘুরিয়ে ফিরিয়ে শুধু চারপাশটাই দেখছিল মনোযোগী ভঙ্গিতে। এ ধরনের পরিবেশের সাথে তার এই প্রথম পরিচিত। হঠাৎ পা থামে স্বামীরের। জান্নাতও দাঁড়িয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে সামনে তাকালো। ওদের মুখোমুখি একটা জুটি দাঁড়িয়ে রয়েছে, তারাও চোখ বড় বড় করে ওদের দেখছে। স্বামীর এক পলক তার সামনে দাঁড়িয়ে পড়া মেয়েটিকে দেখে জান্নাতকে বলে, গিয়ে বসো। জান্নাত চুপচাপ এগিয়ে যায়। আগন্তুক মেয়েটিও তার পার্টনারকে নিজেদের টেবিলে বসতে বলে স্বামীর দিকে তাকায়। নিরুদ্বেগ ভঙ্গিতে ঘুরে এক পলক জান্নাতকেও দেখে, তারপর বলে, এই তো মুরগি, পিচ্ছি খুব। বয়স কত? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মুরগি বলেছি বলে রাগ দেখাচ্ছ? উপ সরি, তবে মুরগিই তো। স্বামীর এবার দাঁতে দাঁত চেপে বলে, আর ওই বুঝি তোমার বলদ? ইউ আর সো ফাস্ট। কেন? তোমরা ছেলেরা ডিভোর্সের 2 মাসের মাথায় মেয়ে জুটিয়ে বিয়ে করতে পারবে, মেয়েরা কি করবে? ডিভোর্সের পরে বিধবার বেশে ঘুরবে, ইদ্যত পালন করবে। না না, তা কেন? তা তোমার এই বলদ মানতে পারে তুমি সপ্তাহে 6 দিন নাইট ডিউটি করো? সে আমাকে বোঝে, সে ভদ্রলোক, শিক্ষিত। গ্ল্যাড টু নো দ্যাট। আমিও তো শিক্ষিত নই। বাই দ্য ওয়ে, শি ইজ জান্নাতুল, মাই ওয়াইফ। একটু পিচ্ছি। মেয়েটি আরও এক পলক জান্নাতকে দেখে মুখ ভেঙচিয়ে স্বামীরকে পাশ কাটিয়ে চলে যায়। স্বামীর অস্ফুটে একটা গালি দিয়ে সোজা গিয়ে বসে পড়ে জান্নাতুলের পাশে। জান্নাতুল এতক্ষণ স্বামীর আর মেয়েটাকেই দেখছিল। স্বামীর গিয়ে পাশে বসতেই বলল, কে উনি? গভীর মনোযোগে মেনু কার্ড দেখছিল স্বামীর। চোখ না তুলেই জবাব দেয়, ও ফারিন। তুমি জানো ওকে জান্নাতুল? জান্নাত আবারও তাকায় দূরে একটা টেবিলে অন্য একটি ছেলের সাথে বসে থাকা মেয়েটির দিকে। আচমকা মনটা হু হু করে ওঠে জান্নাতের। এই মেয়েটা তার স্বামীর সাথে ঘনিষ্ঠ হয়েছে। তাকে যেভাবে স্বামীর ছোঁয়, এই মেয়েটাকেও ওভাবে একদিন ছুঁয়েছে। এগুলো ভেবে ভেবে একা একাই অতটুকু মনটা কাঁদতে থাকে তার। বিয়ের সময় এসব নিয়ে ভাবেনি, অথবা এই জটিল বিষয় নিয়ে ভাবার মতো মানসিকতা তার তৈরি হয়নি তখন। তবে আজ হঠাৎ মন খারাপ হয়। কিন্তু ডিভোর্সি পুরুষ তো সে জানেই বিয়ে করেছে। এখন এসব নিয়ে ভেবে কি হবে? জান্নাত নিজেকে নিজে বোঝায়। আর খাবার আসে পৌনে 1 ঘন্টায়। ততক্ষণ জান্নাত আর স্বামীর নদী দেখছে। নদী দেখার নামে স্বামীর তার বায়ার্সদের সাথে কথা বলছে ফোনে, জান্নাতের কাঁধে হাত রেখে। আর জান্নাত ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ফারিনকে দেখছে। মেয়েটা সুন্দরী। আচ্ছা, স্বামীর কি এখনও ওই মেয়েটার কথা মনে করে? এসব ভেবে ভেবে জান্নাতের মাথা খারাপ হচ্ছে। আজ এখানে না আসলেই বুঝি তার ভালো হতো। খাবার সামনে নিয়ে বসে থাকতে দেখে স্বামীর বলল, কি হয়েছে? সব সময় তো এখানে যাব ওখানে যাব করো, আজ তো ঘুরতে এলে, ভালো লাগছে না? ওয়াশরুমে যাব। ওদিকটা যাও। জান্নাত একটু হালকা হতে ওয়াশরুমে যায়। মাথা থেকে ওই মেয়েটাকে ঝেড়ে ফেলতে হবে পুরোপুরি। কিন্তু বিধিবাম ওয়াশরুম থেকে বেরিয়েই করিডোরে দেখা হয় ফারিনের সাথে। জান্নাত অতিশয় বিব্রত হয়ে ফারিনকে পাশ কাটিয়ে যেতে নিলে ফারিন ওর পথ আটকায়। দাঁড়াও। জান্নাত দাঁড়ায়, চমকে ওঠে। ফারিন ওর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, বয়স কত? 17। ফারিন তাচ্ছিল্যর হাসি হাসে। 17? কোন ক্লাস? এসএসসি 2023। এখন কোন কলেজে পড়ছো? পড়ছি না। কেন? জান্নাত কথা বলে না। ফারিন এবার হেসে ফেলে, পরপর হাসি থামিয়ে রেগে ফেটে পড়ে। ওই উন্মাদটা তোমার পড়াশোনা থামিয়ে দিয়েছে, তাই না? ও গড। আচ্ছা,
ওকে আসাইলামে পাঠাও না কেন? মাই গুডনেস, ওর থেকে ছুটে এসেছি আমি, নইলে লাইফটা আমার শেষ হয়ে যেত। জান্নাত বিব্রত স্বরে বলে। আপনি পথ ছাড়ুন আমার। ফারিন ছাড়ে না, তার কৌতূহলী নজরে জান্নাতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে ওঠে। নিশ্চয়ই গ্রামের মেয়ে। জি। সিসিল হাসলো ফারিন। ঠিকই ধরেছি। অ্যাজ ইউজুয়াল গ্রামের মেয়েদের মেরুদণ্ড থাকে না। কুমারী হয়েও ডিভোর্সি পুরুষের বিয়ে করে নির্দ্বিধায়। বড়লোক পেলেই হলো আর কি। উনি ওই যে খুব টাফ হচ্ছে না এত বড় লোককে সামলানো। ওই পাগল বেডেও ডমিনেট, সার সেন্সাম, শুধু নিজেরটাই বোঝে। আফসোস তোমার জন্য। জান্নাতের মনে হচ্ছিল সে কেঁদেই ফেলবে। ঠিক তখন ওই স্বামীর আসে, ফারিনকে দেখে ধমকে বলে। কি করছো তুমি ওর সাথে? ফারিন হাসে, পরপর তাচ্ছিল্য স্বরে বলে। তোমার বউকে দেখছিলাম, অসুস্থ লাগছে তোমার বউকে। বাচ্চা হবে নাকি? আমার কাছে নিয়ে এসো তবে, আমি চেম্বার নিয়ে বসছি। পপুলার গাইনোলজি ফারিন রহমান, তোমার বউকে দেখে দিব। পড়শি এসেছে রূপতলি থেকে। পড়শিকে নিয়ে এসেছে জান্নাতের বাবা মহসিন। তিনি এসেছিলেন জান্নাতের অসুখ দেখতে। 1 কেজি আঙ্গুর, 1 কেজি মালটা আর 2 কেজি মিষ্টি নিয়ে এসে মেয়েকে দেখে পিতার দায়িত্ব পালন করে জামাই বাড়িতে দুপুরের খানা খেয়ে বিকেলে 4টার বাসে চলে গিয়েছেন কদমতলা। স্বামীর অবশ্য জামাই হিসেবে শ্বশুরের কাছে সেরা। প্রতিবার এলে জান্নাতের হাত দিয়ে 2-3 হাজার করে টাকা শ্বশুরকে দেয়। খুবই উপযুক্ত কামাইদার সমজদার জামাই পেয়েছেন মহসিন। সে তার জামাইয়ের প্রশংসার জনে জনে করে বেড়ায়। কথা বললে জামাইয়ের পক্ষ নিয়েই কথা বলে। জান্নাতকে এবারও বুঝিয়ে গেলেন পড়তে চাই বলে ঘ্যান ঘ্যান না করতে। মহসিন গেলেও পড়শি যায়নি। ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার আগে আগে তার খুব ইচ্ছে হয়েছে জান্নাতুল আপুর কাছে এসে 2 দিন থাকার। অবশ্য এ বাড়িতে আসলে পড়শির খুব অস্বস্তি হয়। এ বাড়ির ঝকঝকে পরিবেশ চোখ ব্যথা করে তার। জান্নাতুল আপুর নিশ্চয়ই অভ্যাস হয়েছে এখানে থেকে থেকে। তবে এ বাড়ির সব লোক খুব ভালো। স্বামীর দুলাভাই রাগী হলেও তিনিও ভালো। খুব সুন্দর করে কথা বলে পড়শির সাথে। আপুকে নিয়ে সবসময় চিন্তা হতো পড়শির। এখন আর চিন্তা হয় না। এখানে আসলে সে রুহির ঘরে থাকে। শ্যামা মেয়েটার না কুচু, পড়শির ওকে তেমন পছন্দ নয়, তাই ওর কাছে খুব একটা যায় না ও। রুহি আপু মিশুক, তাই রুহির সাথেই লেপটে থাকে এখানে এলে। আপাতত রুহিয়া বাড়িতে নেই, টিউশন নিতে গিয়েছে। বেলা 3টার কাছাকাছি। গেছো মেয়ে পড়শি এই সময়ে আমবাগান পেয়ারা বাগান চষে বেড়ায়। আর এ বাড়িতে বেলা 3টায় সবাই ভাত ঘুম দেয়। এটা খারাপ অভ্যাস। বাড়িটা এখন ফাঁকা মনে হচ্ছে, যে যার ঘরের দৌড় লাগিয়ে ঘুমাচ্ছে। পড়শির একঘেরামি লাগছিল, তাই হেঁটে জান্নাতের ঘরের দিকে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। দুলাভাই আছে ভেতরে, তাই পড়শি আর নক করলো না, হেঁটে সোজা চলে গেল ছাদে। সায়ন পড়শিকে দেখতে পেয়ে হাত থেকে সিগারেট ফেলে জুতা দিয়ে পিষে দাঁড়িয়ে রইল। পড়শি দুলাভাইয়ের এই ভাইয়ের সামনে খুব একটা যায় না, তার বিশেষ কিছু কারণ রয়েছে। সায়নকে ওভাবে ওখানে দেখে পড়শি মাথায় ওড়না টেনে নিয়ে ঘুরে দাঁড়ালো। পেছন থেকে ভারী স্বরে বলে ওঠে, হেই সুইটি। আমি সুইটি নই, পড়শি। নিচু স্বরে তৎক্ষণাৎ জবাব দেয়। হাসে সায়ন, কিছুক্ষণ হেসে বলে, ও পাড়াপড়শি, তা এদিকে তাকাও পিচ্ছি। পড়শি ঘুরে সায়নের দিকে তাকায়। দুলাভাইয়ের এই ভাইটাও দুলাভাইয়ের মতো লম্বা, তবে চুলগুলো ঝাঁকড়া, চোখে কালো মোটা ফ্রেমে চশমা, চেহারার গড়ন কিছুটা দুলাভাইয়ের মতোই। দুলাভাইয়ের চুল ট্রিম করে ছাটা, নয়তো পাশাপাশি দুলাভাইকে একই রকম লাগতো। সায়ন পা থেকে মাথা পড়শিকে দেখে বলে, সেই বিয়ের সময় দেখেছি তোমাকে। কিসে পড়ো পিচ্ছি? ক্লাস 8। রুল কত? 6। বাহ, বেশ ভালো। কোন সাবজেক্ট বেশি পছন্দ? অঙ্ক। দারুণ। আচ্ছা, একটা কথা বলো, তুমি মেজো ভাবির মামাতো বোন তাই না? জি। তবে চেহারা এত সেম টু সেম কি করে? মনে হয় আপন বোন। জানি না। সায়ন হাসে, হাসি থামিয়ে বলে, আচ্ছা, ছাদে এসেছিলে কেন পিচ্ছি? হাঁটতে। হাঁটবে? আচ্ছা হাঁটো, আমি যাই। সায়ন চলে যায়। যাওয়ার আগে বলে, আসার সময় দরজা লক করে এসো সুইটি। আমি সুইটি নই, পড়শি। আবারও নিচু স্বরে তৎক্ষণাৎ জবাব দেয় পড়শি। সায়ন এবারও হাসে। ওহ ওকে, পড়শি, সুন্দর নাম। কে রেখেছে?
জানি না। সায়ন চলে যাওয়ার পরে পড়শি ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে 12টা সিগারেটের টুকরো। এগুলো ওই সায়ন বলে লোকটা খেয়েছে। আপুর কাছে পড়শি শুনেছে এবারই সব ছেলে প্রচুর সিগারেট খায়। আসরের আজান দিলে পড়শি ছাদ থেকে নেমে সোজা হেঁটে জান্নাতের ঘরে গিয়ে দেখতে পায় দরজা খোলা। স্বামীর জান্নাত উঠেছে। স্বামীর এখন অফিসে যাবে। পড়শি দরজার বাইরে দাঁড়িয়ে বলে, আসবো দুলা ভাই? গলায় টাই বাঁধতে বাঁধতে স্বামীর সামান্য হেসে বলে। এসো। পড়শি ভেতরে ঢোকে। জান্নাত আসরের নামাজ আদায় করে উঠেছে। পড়শিকে দেখে বলে, পায়েস খাবি এখন? দুপুরে তো খেলি না। সন্ধ্যায় খাবো আপু। হাতে ফোন তুলে নিয়ে স্বামীর জান্নাতকে বলে, আজ আসতে একটু দেরি হবে জান্নাতুল, অনেক রাত হবে। পড়শির কিছু লাগলে আমাকে ফোন করো। জান্নাত মাথা নাড়ায়। পড়শি জান্নাতের বেলকুনিতে ঢুকে ফুল গাছ দেখছিল। সেই ফাঁকে স্বামীর জান্নাতকে চুমুখে ওর কানে ফিসফিসিয়ে বলে, একটু রাত হবে, ঘুমিয়ে পড়ো না আবার। জান্নাত মাথা নিচু করে সামান্য হাসে। পড়শি বেলকুনি থেকে বেরিয়ে দুলাভাই আপুকে চুমু খেতে দেখে আবারও বেলকুনিতে ঢুকে পড়ে। স্বামী চলে গেলে পড়শি মজার ছলে বলে ওঠে, আমি কিছু দেখিনি কিন্তু। পেকেছিস পড়শি, আয় এখানে বস। পড়শি বসে। জান্নাত পড়শির মাথায় তেল লাগিয়ে দিতে দিতে বলল, মামি ফোন করছে, কথা বলবি? না। না কেন? মাথা খারাপ করে দেয় আপু, ভালো লাগে না এত কথা বলতে। জান্নাত হাসে, বলে, মামি একটু বেশি কথা বলে। শুধু বেশি কথা বলে। কি বলে জানো? সাজিসনি কেন? জামাইয়ের ভাই বোনদের সামনে গিয়ে নাচিসনি কেন? সায়নের সামনে যাবি, গল্প করবি। মা পুরো পাগল আপু। জান্নাত অবাক হয়ে পড়শিকে ঘুরিয়ে ওর মুখের দিকে তাকিয়ে বলে, ছোট দাদার সাথে গল্প করতে বলে কেন? কি জানি, বলে সায়নের সামনে সেজেগুজে যাবি। জান্নাত দুইয়ে দুইয়ে 4 মিলিয়ে ফেলে। মামি তাকে একবার বলেছিল, তোর দেবরের বিয়ের কথা তুললে আমগো পশরির কথা বলিস জামাইয়ের লোকে, জান্নাতুল। ঘন ঘন মাথা নাড়ায়। পড়শির চুল বেনি করতে করতে জান্নাত বিড়বিড় করে, সাজতে হবে না, এবাড়ির ছেলের বউ হতে হবে না তোকে, পড়াশোনা কর। কিছু বললে আপু? না, চল উঠ, আমি রান্নাঘরে যাবো। আর শোন, ছোট দাদার সামনে যাবি না সহজে, মাথায় কাপড় দে। একটা বড় দুর্ঘটনা ঘটেছে। চৌধুরী বাড়ির পরিবেশ থমথমে। জমির মামলার রায় দিয়েছে, জিতেছে হামলাদার বাড়ির লোক। ওই ব্যারিকেড দেয়া 1% জমি তাদের। জজ রায় দিয়েছে 45 লক্ষ টাকার জমি হাতছাড়া হয়ে যাওয়ায় শোক চারটিখানি কথা নয়। চৌধুরী বাড়ির পুরুষগুলোর মন মেজাজ ঠিক নেই। ফুলে ফেপে এমন অবস্থা হয়েছে, ক্ষোভ যে কেউ একটু খোঁচা দিলেই ধুমধুমার লেগে যাবে। এই থমথমে পরিবেশে পড়শির ভালো লাগছে না। নিচতলায় স্বামীর রাজন আর সারাফাত ফোনে উকিলের সাথে কথা বলছে। ডাইনিং রুমে পড়শি ভাত খাচ্ছিল রাতের, তাকে বেড়ে খাওয়াচ্ছে সুহানা। রিজিয়া আর জান্নাত রান্নাঘরে। রিজিয়া দুধ গরম করছে, জান্নাত চা বানাচ্ছে স্বামীরের জন্য। সায়ন এসে পড়শির পাশে চেয়ার টেনে বসল। সে তখনও খায়নি। লোকটাকে দেখেই পড়শি দ্রুত মাথায় কাপড় টানল ওড়না দিয়ে। সায়ন ওকে দেখে হেসে বলে, যত বড় মুখ নয় তত বড় ঘোমটা। রিজিয়াও হাসে, বলে, এভাবে মেঝো বউয়ের মতো ভারী মিষ্টি। সায়ন দুষ্টমি করে পড়শির ঘোমটা নামিয়ে দিয়ে বলে, তুমি খুব পিচ্ছি সুইটি, আমার সামনে ঘোমটা দিতে হবে না। পিচ্ছি পিচ্চির মতো থাকো। আমি সুইটি নই, পড়শি। আবারও মেয়েটার বাচ্চা মতো হেসে ওঠে সায়ন। জান্নাত ওদের দেখছে। সায়ন দুষ্টমি করে রিজিয়াকে বলে, কি বললে মা? মেজো ভাবির মতো? তা একে তোমার ছোট বউ বানিয়ে আনি? কি বলো? ভাইয়ের মতো বাল্যবিবাহ করি? সুহানা আর রিজিয়া হেসে ফেলে। পড়শি ফ্যাকাশে মুখ করে জান্নাতের দিকে তাকাতেই জান্নাত বলে, মজা করছে। পড়শি খেয়ে উঠে যায় দোতলায়। তার গোছগাছ করতে হবে। আগামীকাল খুব সকালে সে রওনা দেবে রূপাতলি। রিজিয়া সায়নকে বলে, তোর বাবা আর ভাইদের মুড ঠিক হয়েছে? না, দেখলাম উকিলকে যা নয় তাই বলে গালাগালি করছে। রিজিয়া এবার চিন্তিত ভঙ্গিতে জান্নাতের দিকে তাকায়, নরম গলায় বলে, আজ মেজাজ খুব একটা ঠিক নেই, বুঝতেই পারছো। উল্টোপাল্টা কিছু করো না কেমন? সায়ন মায়ের কথা শুনে হাসে, বিদ্রুপ করে বলে,
ভাবি তো কিছু করার সুযোগই পায় না। স্বামীরের মেজাজের প্রথম শিকার হয় শ্যামা। পড়াশোনা রেখে নেটফ্লিক্সে রোমান্টিক সিরিজ দেখছিল, দেখে চর খেয়েছে স্বামীরের হাতে। নায়কটা যখন নায়িকার ঠোঁটে গাঢ় চুমু খাচ্ছিল, ঠিক তখনই নজরে পড়েছে স্বামীরের। দোতলায় উঠেই শ্যামাকে প্রথম চর মেরে কিছুক্ষণ ওর ওপর চেঁচামেচি করে ঘরে ঢোকে। জান্নাত গিয়ে শ্যামাকে ধরে, মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদে না শ্যামা? ভাইয়া হাওলাদার বাড়ির উপর রাগ আমার উপর ঝাড়লো ভাবি। কাঁদতে কাঁদতে হাঁপাতে হাঁপাতে শ্যামা বলে, নাক বেয়ে সর্দি ঝরছে তার। রুহি ফোন নিয়ে ঘরে ঢুকে সোজা বেলকুনিতে চলে যায়। তন্ময় কলটা রিসিভ করেই বলে, ওদিকের অবস্থা কি? সবার মাথায় খুব রাগ, শ্যামাকে মারলো ভাইয়া। তন্ময় কিছুক্ষণ চুপ করে থেকে বলে, এত মেজাজ গরম করার কি আছে বুঝি না। আরে চৌধুরী বাড়ির মেয়ে হাওলাদার বাড়ির বউ হলে তো মিলেমিশে জমিটা ভোগদখল করা যাবে, সিম্পল। এক কাজ করি, আমি কালই প্রস্তাব নিয়ে আসি। রুহির ভালো লাগছিল না তন্ময়ের ফাজলামি। সে কলটা কেটে দিয়ে পড়শির পাশে গিয়ে শুয়ে পড়ে। বারান্দায় তখন সায়নের গলা শোনা যায়, তাকে যেন ফোনে বলছে, প্লিজ জান, কল কেটো না। বললাম তো ফোনটা সাইলেন্ট করা ছিল, সরি। পড়শি মুখে ওনা চেপে হাসে সেসব শুনে। স্বামীরের রাগে দ্বিতীয় শিকার ছিল জান্নাত। শ্যামাকে ঠান্ডা করে ওর চুল বেঁধে দিয়ে জান্নাতের ঘরে ঢুকতে দেরি হয়। স্বামীর চেঁচিয়ে ওঠে, কোন চুলায় ঢুকে বসেছিলে? রাত 11টা বাজে, ঘরে আসতে মন চায় না নাকি? শ্যামার কাছে ছিলাম, কাজ ছিল। ভয়ে ভয়ে জবাব দিয়ে দ্রুত বিছানা ঠিক করে পিল খেয়ে শুয়ে পড়ে জান্নাত। স্বামীর একের পর এক সিগারেট শেষ করে বেলকনিতে দাঁড়িয়ে। মাথাটা ঠান্ডা হচ্ছিল না তার। 45 লক্ষ টাকা মুখের কথা না। রাগে কিছুক্ষণ নিজের চুল টানলো, তারপর এসে শুয়ে পড়লো জান্নাতের পাশে। জান্নাতকে ঘুরিয়ে নিয়ে তাড়াহুড়ো লাগিয়েছে, কাছে টানলো আজ। মাথাটা একটু হালকা করতে হবে। জান্নাতের অস্বস্তি হচ্ছিল, তবে বাধা দেওয়ার সাহস পেল না। লোকটার মেজাজ ঠিক নেই আজ। আতঙ্কে নিশ্চুপ হয়ে রইল পুরোটা সময়। স্বামীর জান্নাতের ব্লাউজের বোতাম টানাটানি করে খুলতে না পেরে বিরক্ত হয়ে রেগে মেগে বলল, দ্যাট একটু সাহায্য তো করতে পারো, সব শিখিয়ে দিতে হয়? ননসেন্স। টানাটানিতে বোতামটাই ছিঁড়ে ফেলল। তৎক্ষণাৎ জান্নাতের চোখে পানি এলো। আলগোছে মুছিয়ে নিল এক হাতে। সকালবেলা চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল জান্নাতের। ধরফড়িয়ে উঠে বসে দেখে স্বামীর পাশে নেই। ঘড়িতে সময় দেখে সকাল 9টা। এতবেলা অবধি ঘুমিয়েছে সে। ফজরের নামাজ পড়া হয়নি। নিজেকে নিজে বকা দিয়ে জান্নাত দ্রুত গোসল সেরে ভেজা চুল ঘোমটার নিচে ঢেকে ঘর থেকে বেরোয়। পড়শির সাথে দোতলার করিডোরে দেখা হলে পড়শি বলে, আপু, মাইমা যেতে দিচ্ছেন না, আজ বিকেলে কিন্তু আমি যাবই। পড়শি কিসের শব্দ? এত তোর দুলাভাই কাউকে বকছে? জানি না আপু, আমাদের মেয়েদেরকে বাইরে যেতে বারণ করেছে দুলাভাই। সম্ভবত পেছনের ওই বাড়িটার সাথে ঝামেলা। সকালবেলাতেই ধুমধার লেগে গেছে। হাওলাদার বাড়িতে তন্ময়, মেধার বাবা মোশাররফ হাওলাদার নির্দেশে তার বড় 2 ছেলে তায়েফ আর মারুফ ওই 1% জমিতে সাইনবোর্ড লাগিয়েছে মালিকানার। শুধু তাই নয়, কোথা থেকে ঢোল জোগাড় করে বাজাচ্ছে। এলাকায় মাইকিং করে ঘোষণা করছে শুধুমাত্র স্বামীদের খোঁজাতে। স্বামীর স্থির হয়ে থাকতে পারেনি। তীব্র ক্রোধ নিয়ে বাইরে গিয়ে গালি দিয়ে তায়েফ আর মারুফকে। ব্যাস, অমনি ঝামেলা লেগে গেল। মেয়েরা কেউ ঘর থেকে বেরোয়নি। সবাই দোতলায় গিয়ে বারান্দা থেকে দেখছে পুরুষদের ঝগড়া। মাঝখানে কাঁটাতারের বেড়া, দুপাশে 2 বাড়ির লোক। জান্নাত গিয়ে আশেপাশে চোখ বুলিয়ে মেধাকে খুঁজছে। মেধা আপু তার এনজিওর কাজে ঢাকা গিয়েছিল শুনেছে, ফেরেনি সম্ভবত। শারাফাত তর্ক করছে মোশাররফের সাথে, তায়েফের সাথে রাজন, আর স্বামীর তর্ক করছে মারুফের সাথে। চেঁচামেচিতে অন্য সবার কথা স্পষ্ট না শোনা গেলেও স্বামীর আর মারুফের তর্কাতর্কি শোনা যাচ্ছে। স্বামীর বলছে, সাহস থাকলে কাঁটাতারের এপাশে এসে কথা বলো। মারুফ বলছে, তোর সাহস থাকলে তুই আয়। 2 পক্ষ থেকে সায়ন আর তন্ময় সবাইকে থামানোর চেষ্টা করছে, তবে কেউ থামছে না। জান্নাত শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ায়, মুখটা মলিন করে বলে, মারামারি করবে না তো আম্মা? জানি না বৌমা, আমার ভালো লাগছে না আর। সোহানা গিয়েছিল রাজনকে বোঝাতে, সেও ধমক খেয়ে ঘরে এসেছে। রুহি অবস্থা বেগতিক দেখে ফোন নিয়ে ছুটে যায় আড়ালে, কল করে তন্ময়কে। তন্ময় রুহির কল পেয়ে আড়ালে গিয়ে কলটা রিসিভ করে বলে, এখন ফোন দিচ্ছ কেন? আচ্ছা, তোমার বাবা ভাইয়েরা এত টক্সিক কেন তন্ময়? মামলায় জিতেছে ভালো কথা,
এত উৎসব করতে হবে কেন? শুধুমাত্র আমার পরিবারকে জ্বালানোর জন্য? এখন এসব বলার সময় রুহি? হ্যাঁ, দেখছো আমি থামানোর চেষ্টা করছি। তোমার বাবা ভাইয়েরাও তো কম টক্সিক নয় রুহি, সেটা ভুলো না। রাখো। তন্ময় হুট করে কল কেটে দিলে রুহি মুখ ফুলিয়ে থাকে। ওদিকে আরেক কাণ্ড তখন। কাঁটাতারের মধ্য থেকেই স্বামীর আর মারুফ একে অপরের কলার চেপে ধরেছে। কাউকে সরিয়ে আনা যাচ্ছিল না। জান্নাত তখন দৌড়ে নিচে গেল। ও শাশুড়ির পিছন থেকে এত ডাকছে, ও শুনলই না। সদর দরজা খুলে সোজা ছুটল বাগানে। শ্বশুর ভাসুরের রাগী দৃষ্টি এড়িয়ে গিয়ে স্বামীরের পাশে গিয়ে দাঁড়িয়ে স্বামীরকে ধরে টানল, মিহিস্বরে ডাকল, বাড়িতে চলুন, ওনার কলার ছাড়ুন। স্বামীর মারুফের কলার থেকে হাত সরিয়ে হতভম্ব হয়ে জান্নাতের দিকে তাকায়। মুহূর্তের চেঁচামেচি থেমে যায়। হাওলাদার বাড়ির পুরুষগুলো ড্যাব ড্যাব করে জান্নাতকে দেখে। স্বামীরের বউকে তারা এই প্রথম দেখল। স্বামীরের চোয়াল শক্ত হয়। আশেপাশে একবার চোখ বুলিয়ে গটগট করে হেঁটে সে অন্দরমহলে ঢুকল। রাজন আর সারাপাতও চলে গেল। সায়ন এসে জান্নাতকে বলে, তুমি এলে কেন ভাবি? এবার ভাইয়ার বকা খাবে। জান্নাত জানতো সে বকা খাবে, সে প্রস্তুত তো নিয়েছে। মাথার ঘোমটা টেনে সোজা অন্দরমহলে ঢুকতেই স্বামীর চেঁচায়, কত বড় সাহস তোমার! একটা কথা বলে মাথায় থাকে না নাকি? বেয়াদব! ওখানে কেন গিয়েছিলে ফাজিল? ও বাড়ির দামড়া ছেলেগুলোকে মুখ দেখাতে? ধমকে ধমকে কেঁপে ওঠে, চোখ মুখ খিচিয়ে নেয় জান্নাত। তবুও বলে, আপনি মারামারি করতেন যে, তো থানা পুলিশ হতো। বলেই জান্নাত ভয়ে কাঁপছে। স্বামীর ওকে দেখছে, চোখ দুটো লাল হয়ে আছে রাগে। নিজেকে বহু কষ্টে সামলায় সে। অতঃপর দাঁতের দাঁত চেপে জান্নাতকে বলে, ফের এমন ফাজলামি যেন না দেখি। ছোট ছোটর মতো থাকবা। বলেই এক ঝটকায় জান্নাতের হাত ছেড়ে দিয়ে চলে যায় দোতলায়। জান্নাত চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ দূর থেকে দাঁড়িয়ে থাকা পড়শি চোখে চোখ পড়ে তার। এতক্ষণ আপুকে বকা খেতে দেখে মনটা ছোট হয়েই ছিল পড়শির। জান্নাতের চোখে চোখ রাখে না সে। ছুটতে ছুটতে ভেতরে চলে যায়। পিক পিক আওয়াজ তুলে ফোনটা লাগাতার বেজে চলছে। রুহি উপর হয়ে শুয়ে আছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা তখন। সারাদিন রুহি এভাবেই শুয়েছিল। তন্ময়ের ফোনটা রিসিভ করেনি। আজ হাওলাদার বাড়ির তায়েফ আর মারুফ ভাইয়ের জন্য মেজ ভাবিকে বাড়ির সবার সামনে বকলো ভাইয়া। যদি না ওনারা উৎসব করতো, না তো ভাইয়া ওদের সাথে ঝগড়া করতে যেত, না তো জান্নাত কাঁটাটারের বেড়ার ওখানে যেত ভাইয়াকে থামাতে। মনটা বিক্ষিপ্ত রুহির ভীষণ। তন্ময়ের সাথে কথা বলতে ইচ্ছে করছিল না। 37 বারের বার রুহি কলটা রিসিভ করতেই তন্ময় উপাস থেকে রেগে মেগে বলে, চুপচাপ ছাদে আয় রুহি। তুমি? ছাদে আয়। কল কাটে তন্ময়। উঠে বসে রুহি। ভয়ে তার হাত পা কাঁপছে। ভাইয়ারা বাড়িতে থাকলে আজ রুহি শেষ। দ্রুত মাথায় ওনা টেনে ঘর থেকে বেরিয়ে সোহানাকে বলে, বড় ভাইয়া কোথায় ভাবি? অফিসে। আর মেজো ভাইয়া? সেও অফিসে। আজ তো ওরা ঢাকা যাবে, 9টায় লঞ্চ। তার আগে কিছু ইমার্জেন্সি কাজ সেরে আসতে গিয়েছে। ছোট ভাইয়া? সায়ন ফুটবল খেলতে গিয়েছে স্টেডিয়ামে, ফেরেনি এখনো। রুহি স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে ছাদে ওঠে। দরজা খুলে বাইরে পা রাখতেই তন্ময় হ্যাঁচকা টানে ওর কাছে নিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল। চোখ দুটো বড় বড় করে রুহি ঘন ঘন শ্বাস ফেলে। ওর দিকে তাকিয়ে আছে দুটো রাগি চোখ। তন্ময় দাঁতের দাঁত চেপে বলে, ফোন ধরছিস না কেন? রুহি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, তুই তোকারি করছো কেন? কেন? পিচ্ছে কাল থেকে তোকে তো তুই করে বলতাম, তুমি করে 4 দিন হয় বলছি। এখানে কেন এসেছো? মরতে চাও? ফোন ধরিস না কেন? এত ঝামেলা দেখে ব্রেকআপ করা ভাবছিস নাকি আমার সাথে? রুহির চোখে পানি আসে। নাক টেনে বলে, কিচ্ছু হবে না তন্ময়। দেখলে আজ কি হলো? জানাজানি হলে খুনাখুনি হবে শিওর। তো এখন নেহামি করিস? সম্পর্কে জড়ানো আগে মাথায় ছিল না? তো তুমি তো হাত ধুয়ে আমার পিছনে পড়েছিলে। হ্যাঁ সেটাই, তোকে আমার লাগবে। শোন রুহি, ব্রেকআপের কথা ভাবলে ভালো হবে না বলে দিচ্ছি। তোর পেছনে আমার 5 বছর 4 মাস গিয়েছে। আমার ওই সময়গুলোর হিসাব আমি বুঝে নেব খুব ভালো করে। আমি কিন্তু অতটা ভালো ছেলে নই, মাথায় রাখিস। এমন গুন্ডাদের মতো কথা বলছো কেন? মাথা খারাপ হয়ে গিয়েছে আমার। সারাটা দিন আমার ফোন ধরিসনি, এখন আমার একটা চুমু দিয়েছে। রুহি কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। তন্ময় রাগি রাগি মুখ করে রাখে কিছুক্ষণ, তারপর হেসে ফেলে। ওর বুকে এলোপাথারি কিলঘুষি মারতে মারতে চাপা কান্নায় ভেঙে পড়ে রুহি। তন্ময় ওকে সামলায়। এই মজা করেছি আমি, কিছু দিতে হবে না, শান্ত হও।
খানিক বাদে রুহিও শান্ত হয়ে বলে, কেউ মানবে না তন্ময়, ভাইয়ারা আমাকে মেরে ফেলবে। কারো মানতে হবে না। পালাবো? তো এটাই তো কথা ছিল। কোথায় যাব? বাবা ভাইয়ারা আমাকে ব্যবসায় রাখবে না শিওর, কিক মেরে তাড়িয়ে দেবে। তাই জব খুঁজছে আগে ভাগেই। তুইও মন দিয়ে পড়াশোনা কর, দুজনে জব করব, চাপ কম হবে। কথাটা বলে রুহি হাসছে খিলখিল করে। ঠিক তখনই ছাদের দরজা ধাক্কা পড়ে। উপাস থেকে জান্নাতের কণ্ঠ শোনা যায়। রুহি আপু তুমি ছাদে? কিছুক্ষণ আগে পড়শিকে এসে নিয়ে গিয়েছে শাহিন আকন্দ। জান্নাত এতক্ষণ নিচেই ছিল। দোতলায় উঠে সব গোছগাছ করে রুহির খোঁজে ছাদে চলে আসে। তন্ময় চুপ করে রুহিকে ধরে রেখেছে। রুহি তোতলাতে তোতলাতে বলে, হ্যাঁ ছাদে আমি। দরজা খোলো। মাথা ধরেছে আমার, একটু একা থাকবো ভাবি। আর তুমি এত সময় অসময়ে ছাদে আসো কেন? হ্যাঁ, এত ছাদে কি তোমার? ভাইয়াকে বলে বকা খাওয়াবো? যাও এখন। জান্নাতের মুখটা মলিন হয়, অভিমানের সুরে বলে, হ্যাঁ আমাকেই পেয়েছো সবাই, কপাল আমার। জান্নাত চলে গেলে তন্ময় রুহিকে ছেড়ে দেয়। আমি চলে যাচ্ছি, তুমি যাও। বেচারিকে ভাই বোন সবাই মিলে খুব কষ্ট দাও। তন্ময় ছাদের পাইপ বেয়ে নেমে যায়। রুহি চলে আসে জান্নাতের ঘরে। জান্নাত মুখ বেজার করে শাড়ি পরছিল। স্বামীর কল করে বলেছে রেডি হতে। রুহিকে দেখে জান্নাত মুখ ঘুরিয়ে নেয়। রুহি গিয়ে পেছন থেকে বাবিকে জড়িয়ে ধরে। রাগ করেছো? না তো। জান্নাতের শাড়ির কুচি ঠিক করে দিতে দিতে রুহি বলে, তুমি জানো ভাবি আমি তোমাকে কতটা পছন্দ করি? জান্নাত হাসে, হেসেই বলে, জানি। সব কিছু গোছানোই ছিল। রুহি আরও একবার সব কিছু চেক করে দেখল। এরপর সুহানাকে ডাকল। সুহানা ঘরে আসে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। এসে জান্নাতকে বলে, জান্নাত এটাও নিয়ে যাও। এটা কি? খুলেই দেখো। জান্নাত প্যাকেটটা খুলে দেখে। পরপর গাল দুটো লাল হয় লজ্জায়, কান দুটো গরম হয়। সুহানা বলে, হানিমুনে যাচ্ছ, চুটিয়ে প্রেম করবে বরের সাথে, বরকে খুশি করতে যা যা করতে হয় করবে। এই নিরিবিলি সময়টা কাজে লাগাবে। ধীরে ধীরে কৌশলে রাগী বরকে হাতের মুঠোয় আনবে, যাতে তোমার কথায় উঠবস করে। এসব পড়লে বুঝি বর হাতের মুঠে চলে আসে? রুহি জান্নাতের কাঁধে চেপে ধরে বলে, না, বর রোমান্টিক হয় হানিমুনে এইসব পরে, তবে বাইরে পরে বেরিও না, আবার খুন করে ফেলবে তোমার বর। বলতে বলতে রুহি হাসে। জান্নাতও শুকনো হাসি দেয়। রুহি জান্নাতের গালে হাত রেখে বলে, ভাইয়া সকালে এত বকলো বলে এখনো মন খারাপ? দুপাশে মাথা নাড়ে জান্নাত। রুহি ভাবিকে জড়িয়ে ধরে। যাও কটা দিন আনন্দ করো। আমি শিওর ভাইয়া অন্তত হানিমুনে নিয়ে গিয়ে বকাঝকা করবে না, আর বকা দিলে টকাস টকাস করে চুমু দিয়ে দেবে। চুটকিতে রাগ করে যাবে। আমি ভাইয়ার ফুরফুরে মুড খুব কমই দেখেছি, তবে যখন হাসে মন খুলে হাসে, কি যে ভালো লাগে। লঞ্চ 9টায় ছাড়বে। স্বামীর 8টায় এসে জান্নাতকে নিয়ে গেল। ওদের সাথে বড় দুটো লাগেজ। ঢাকা পৌঁছে সব বন্ধুরা মিলে সেখান থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে, এমনটাই পরিকল্পনা করা। স্বামীর একটা ভিআইপি ফ্যামিলি লাউঞ্জ বুক করেছে 3 তলায়। লঞ্চ ঘাট অবধি সায়ন ওদের পৌঁছে দিয়ে গেল। জান্নাতের জীবনে এই প্রথম এত বড় লঞ্চে ওঠা। এর আগে কখনো সে ঢাকা যায়নি। কেবিনে ঢুকেই স্বামীর প্রয়োজনীয় সব কিছু কেবিন বয়কে দিয়ে আনিয়ে রাখল। লঞ্চ ছাড়লে কেবিনের দৌড় আটবে, এরপর আর খুলবে না।